মঙ্গলবার রাতেই লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ। টিউলিপের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর, পদত্যাগ দাবি করলেন টরি এমপিরা। ৩ জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, চলে গেলেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র। অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। ৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি। ২০১৮ সালে কারা অন্তরীণ অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। রবিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিশেষ বৈঠকে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ স্থায়ী কমিটির সদস্যরা। উদ্দেশ্য খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানানো। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন দলের মহাসচিব। আগামী ৭ তারিখে তিনি সম্ভবত রাতে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তার চিকিৎসার জন্যে। সেই কারণেই আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আমরা আজকে এসেছিলাম তাকে বিদায় শুভেচ্ছা জানাতে, এবং সেই সঙ্গে আমরা তার সঙ্গে আলাপ করেছি এবং কথা বলেছি। খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়াও চান ফখরুল। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা, যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন, এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন। রাজনৈতিক আলোচনা না হলেও গণতন্ত্র ও জনগণের জন্য কাজ করে যাবার নির্দেশনাও দিয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বেগম খালেদা জিয়া সুযোগ পেলেন উন্নত চিকিৎসার। এর আগে ২০১৭ সালে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। পরে ২০১৮ সালের ৮ জানুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় তাকে। হাসিনা শাসনামলে একে একে আরও মামলায় সাজা দেয়া হয়। কারা অন্তরীণ থাকা অবস্থায় ২০২০ সালে কোভিডের সময় তাকে বাসায় স্থানান্তর করা হলেও কার্যত গৃহবন্দী রাখা হয় তাকে। বিদেশে যাবার অনুমতি চাইলেও তা দেয়া হয়নি। অবশেষে ৫ আগস্টের পর মুক্তি পান খালেদা জিয়া। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা। ফ্ল্যাট কেলেঙ্কারি ঘটনায় এবার পদত্যাগের চাপে পড়েছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। নতুন করে দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয় হাসিনা ঘনিষ্ঠ আরও একজনের কাছ থেকে বিনামূল্যে টিউলিপের ফ্ল্যাট পাওয়ার তথ্য। একই দিন দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে উঠে আসে ৭ লাখ পাউন্ডের আরেক বাড়ি নিয়ে টিউলিপের মিথ্যা তথ্য দেওয়ার খবর। এ অবস্থায় টিউলিপের পদত্যাগের দাবিতে সোচ্চার টরি এমপিরা। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। লন্ডনের কিংস ক্রসের পর এবার হ্যামস্টেডে ফ্ল্যাট নিয়ে প্রশ্নের মুখে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যেই ফ্ল্যাটটি পেয়েছিলেন টিউলিপ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাটটি সরাসরি তাকে দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে টিউলিপের ছোট বোন আজমিনা সিদ্দিককে বিনামূল্যে হ্যামস্টেডের ফ্ল্যাটটি দেন আইনজীবী মঈন গনি। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্র অনুসন্ধানে দেখা যায়, কোনো আর্থিক মূল্য ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়।
টিউলিপ ঠিক কখন ফ্ল্যাটটিতে উঠেছিলেন তা স্পষ্ট নয়, তবে 2012 থেকে 2016 সাল পর্যন্ত নথিপত্রে টিউলিপের ঠিকানা হিসেবে ওই ফ্ল্যাটটি দেখানো হয়। দ্য টেলিগ্রাফে এ তথ্য প্রকাশ হতে না হতেই আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলে উঠে আসে টিউলিপের কিংস ক্রসের সম্পত্তি নিয়ে মিথ্যাচারের তথ্য। এতে বলা হয় 2004 সালে কিংস ক্রসের ফ্ল্যাটটির মালিকানা লাভ করেন টিউলিপ। সে সময় তার জ্ঞাত আয়ের কোনো উৎস ছিল না। অনুসন্ধানে দেখা যায় সম্পত্তিটি কেনা হয়নি, উপহার হিসেবে পেয়েছিলেন টিউলিপ। তবে টিউলিপ তা অস্বীকার করে দাবি করেন 2002 সালে তার বাবা মা এটি কেনেন, যদিও ভূমি দপ্তরের অনুসন্ধানে তার কোনো তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় টিউলিপের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবি তুলেছেন বিরোধী দলের 3 এমপি বব ব্ল্যাকম্যান, ম্যাট ভিকার্স ও বেন অবেস জেকটি। উপযুক্ত ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর দাবি তাদের। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুতই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে জানান, শেখ মুজিবের খুনিদের বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়ায় এনে বিচার হয়েছে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এ সংবাদ সম্মেলন। বিচারের প্রক্রিয়া চলমান, কিন্তু শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগের অগ্রগতি জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ বিষয়ে ভারতের আনুষ্ঠানিক বক্তব্য না পেলেও তাকে ফেরাতে এবং বিচার শেষ করতে অব্যাহত রয়েছে জোর প্রচেষ্টা। তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন, তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। আমরা যদি না পারি আমাদের সময়ে, তারপরে যারা আসবেন তারা চেষ্টা করবে। এটা জাতির একটা আকাঙ্ক্ষা। শেখ হাসিনার গুম খুনের নজিরও শিগগিরই উন্মুক্ত হবে জাতির সামনে। হাসিনার আমলের তো পাপাচারের তো শেষ নাই, যে দুই একটা আয়না ঘরে আমরা আপনাদেরকে ভিজিটের একটা ব্যবস্থা সামনে করব। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা খুব দ্রুতই আলোচনায় বসবেন বলে জানান প্রেস সচিব। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার রহস্য উন্মোচনে পিবিআইয়ের কর্মতৎপরতা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাগর রুনির বিষয়ে আমরা বলতে পারি, এটা নিয়ে রিওপেন করা হয়েছে। পিবিআইয়ের প্রধান এটা দিয়েছে, ওনার সাথে আজকে আমাদের কলিগের কথা হয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বক্তৃতা বিবৃতিতে বিএনপি জামায়াতের যে দূরত্ব বাড়ছে তা স্পষ্ট। যুগপৎ আন্দোলনের অন্যতম সঙ্গীকে দেশের প্রশ্নে কোনো ছাড় নয় বলছেন বিএনপি নেতারা। আর একসঙ্গে চলার পথে ভুলগুলো মুখ্য না ভেবে বরং প্রতিযোগিতায় অবস্থান প্রমাণের তাগিদ জামায়াত নেতাদের। আকবর হোসেন সুমনের রিপোর্ট। প্রায় আড়াই দশকের বন্ধুত্বের সম্পর্ক বিএনপি জামায়াতের। যুগপৎ আন্দোলনে একে অন্যের সঙ্গী যেমন হয়েছে, তেমনি জোট সরকার গঠন করে সহাবস্থান তৈরি করেছিল জাতীয় সংসদেও। 5 আগস্টের পর প্রকাশ্য মতবিরোধ ও একে অন্যের সমালোচনায় দৃশ্যমান হয়েছে এই দুই রাজনৈতিক দলের দূরত্ব। অনেক টার্মিনাল দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। বিএনপির এই নেত্রীর মতে মূল গাছকে উপড়ে ফেললে চলবে না। আমাদের সঙ্গে যতক্ষণ আপনি ভালো থাকবেন, এখন আপনি যদি আগাছা হয়ে যদি মনে করেন গাছটাকে উপড়ে ফেলেন, তাহলে তো হবে না। আপনি যে স্বর্ণলতা, আপনাকে বুঝতে হবে, আপনি যতই সুন্দর দেখান না কেন, আপনি স্বর্ণলতা। আপনি আরেকটা গাছের উপর জীবনযাপন করেন, এটা আপনাকে বুঝতে হবে। প্রতিদ্বন্দ্বিতায় যেন সম্পর্কে বিভাজন সৃষ্টি না হয়, সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জামায়াত নেতার। একটা পরিবারে 5 জন সদস্য থাকলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কোনো ছোটোখাটো হয়ে গেলে হয়ে থাকতে পারে, কিন্তু সেটাকে মেজর এজেন্ডা না ধরে আমাদের মেজর এজেন্ডা ধরতে হবে, এই দেশটা আমার। ন্যাশনাল ইস্যুতে আমরা কেউ কাউকে ছাড় দেবো না। ন্যাশনাল ইস্যুতে যদি আমিও আমার শত্রু হই, তাহলে আমার বিরুদ্ধেও আমি সাজা দিতে কুণ্ঠাবোধ করব না।
অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হলে পরস্পরকে রক্ষা করা কঠিন হবে বলে মনে করেন জামায়াতের এই নেতা। ভিন্ন মত বিএনপি নেত্রীর। এখন চাঁদাবাজি যদি কেউ করে, এখনো যদি হল দখল করে, এখনো যদি কেউ ছাত্রদেরকে অন্যায়ভাবে তাদের উপরে কোনো মত চাপিয়ে দেয়, আমরা যেটা মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখছি যে এরকম কিছু ঘটনা ঘটছে, তো এই ঘটনা যদি কেউ ঘটে তাহলে এইটা জামাত বিএনপিকে রক্ষা করতে পারবে না, বিএনপি জামাতকে রক্ষা করবে। বিএনপি এমন একটা দল যে দল একা 300 আসনে 1-এর অধিক 5-এর অধিক আপনার নমিনেশনের জন্য প্রার্থীরা সক্রিয় থাকে। তো সেইখানে তো অন্য কোনো দল যারা অন্যের উপর নির্ভর করিয়া যাহাদের বাঁচিতে হয় তাহাদের তো বড় কথা মানায় না। গণতান্ত্রিক প্রতিযোগিতায় মুখোমুখি হলেও শেষ রায় জনগণের হাতে বলে মনে করেন এই দুই রাজনীতিক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। চীনের নতুন ভাইরাস আতঙ্ক এশিয়ার দেশগুলোতে ছড়িয়ে পড়ার শঙ্কা। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। আরও 21 সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করল বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। এসব সাংবাদিক ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত। এর আগেও বেশ কজন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সংস্থাটি। অনেকের ব্যাংক হিসাবে মেলে শত শত কোটি টাকার খোঁজ। বিস্তারিত মাহতাব মিনহাজের রিপোর্টে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে দেশের গণমাধ্যম নিয়ন্ত্রণ করতেন সাংবাদিকদের একটি সুবিধাভোগী চক্র। গোয়েন্দা অনুসন্ধানে এই চক্রের অনেকেরই ব্যাংক হিসাবে শত শত কোটি টাকার খোঁজ মিলেছে। এবার এই চক্রের আরও 21 জনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এ দফায় যেসব সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তাদের মধ্যে ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক M শামসুর রহমান, একই প্রতিষ্ঠানের বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এসএ টিভির বার্তা প্রধান মাহমুদ আল ফয়সাল, এসএ টিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, 21 টেলিভিশনের সাবেক হেড অফ ইনপুট অখিল পোদ্দার, রাশেদ চৌধুরী, কালবেলার বিশেষ প্রতিনিধি আঙ্গুর নাহার মন্টি, 71 টিভির সাংবাদিক ঝুমুর বাড়ির নাম রয়েছে। সাধারণত কারো ব্যাংক হিসাবে অস্বাভাবিক অর্থ জমা ও লেনদেনের তথ্য পেলে অ্যাকাউন্ট জব্দ করা হয়। দুর্নীতি দমন কমিশনও তাদের সম্পদ অনুসন্ধান করে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিবা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তবে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্যদিকে সৌদি রাষ্ট্রদূত বিগত সরকারের প্রতি অভিযোগ জানানোর পাশাপাশি বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা তৈরি করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানির হাব গড়ার আশা প্রকাশ করেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থেই এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ সংক্রান্ত সেমিনারে এসব অভিযোগ জানান তিনি। কেবল জনশক্তি রপ্তানিতেই নয়, বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় সৌদি আরব, জানান সৌদি রাষ্ট্রদূত। for investors and for companies from Saudi Arabia and from all the companies and countries all over the world. বিনিয়োগ না বাড়ার কারণে শুধু দুর্নীতি না, বাংলাদেশের অতীতে পলিসিগত নানা ভুল সিদ্ধান্ত রয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। Samsung came and they are also not welcome. They went to Vietnam and they are exporting more than $50 billion. আর আমাদের দেশে স্যামসাং কে এয়ারপোর্ট থেকে তাড়িয়ে দিলেন and what happened. So these are the policies that, in fact, I sometimes, because I was at what time the governor of the central bank, there are a lot of policy
wrong policies taken. অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এবং সব দেশের জন্যই জনশক্তি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। I can assure the ambassador that the present government is definitely poised towards very positively towards this, and we are trying to make things really easy for the investors to come in. And I think the next time the Saudis come, so the entrepreneurs come here, they will find a much better atmosphere and much better welcome than they have received in the past. সর্বোপরি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দেয় সৌদি সরকার। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। আর এই অসদাচরণ নাকি করা হয়েছে ভরা মজলিসে। বিপিএলে ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে নাজমুল আবেদিন ফাহিমকে প্রকাশ্যে অপমান করেন ফারুক আহমেদ। পরবর্তীতে ফারুক আহমেদ জানান সমস্যার সমাধান হয়ে গেছে। পারভেজ খোকনের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেটে দ্বন্দ্বের যেন অবসান হচ্ছে না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্বের অনেকদিন ধরে ছিল আলোচনায়। এবার কথা উঠেছে বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মনোমালিন্য নিয়ে। একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম। ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি ছিল, বাট সেটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্ণ হয়নি নাজমুল আবেদিন ফাহিমের, তবে এর মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তিনি। সভাপতির দুর্ব্যবহারকেই দায়ী করে এই সিদ্ধান্ত নিতে চান তিনি, তবে বিষয়টি এমন নয় বলে জানান বিসিবি সভাপতি। পদত্যাগ করতে চায় না বলছে, কাজ করা ডিফিকাল্ট বলেছে, পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। এবার যাই হোক, ফাহিমের সাথে আমার কথা হয়েছে, সবকিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি। ফাহিমের সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ফাহিম ভাই তো আমার বয়োজ্যেষ্ঠ, আমার বড় মানুষ, সে আমারও সিনিয়র প্লেয়ার, সিনিয়র মানে অনেক সিনিয়র। তো সেদিকে বিবেচনা করলে হয়তো বা উনি মনক্ষুণ্ণ হয়েছেন। ফারুক আহমেদ বলেন, টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। যাই হোক না কেন, এগুলো মিডিয়াতে না বলে নিজেদের মধ্যে সমাধান করা উচিত। শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে। পারভেজ খোকন, 21 টেলিভিশন। দর্শক, মারা গেছেন নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাত 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। মাহতাব মিনহাজের সহায়তায় খুরশিদ আলমের রিপোর্ট। বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র বার্ধক্য আর শারীরিক জটিলতা ছিল বেশ কিছুদিন থেকেই। গত 22 ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসের জটিলতা সহ বেশ কিছু সমস্যা নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। রাত 10টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকেই না ফেরার দেশে পাড়ি জমান তিনি। ওনার অক্সিজেন লেভেল অনেক কমে যায়, তারপরে ওনাকে কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল এবং শেষ মুহূর্তে ওনার প্রতিটা অর্গানই আস্তে আস্তে ফেল করছিল এবং লাস্টে ওনার হার্ট ফেল করে এবং উনি মারা যান। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি, তবে বেড়ে ওঠা পুরান ঢাকায়। পুরো নাম প্রবীর কুমার মিত্র। স্কুল জীবন থেকেই যুক্ত ছিলেন নাট্যচর্চায়। ছাত্র অবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন তিনি। 1969 সালে এই চাকর পরিচালিত জলছবি সিনেমার মধ্য দিয়ে পা রাখেন চলচ্চিত্র জগতে। এরপর ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শিয়ানা, জালিয়াত, মিন্টু আমার নাম, ফকির মজনুষা, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ ও প্রতিজ্ঞা সহ প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেন এই গুণী অভিনেতা। প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক, হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম,
প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি নাই। নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র বড় ভালো লোক ছিল সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। 2018 সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেয়া হয়। প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সোমবার বাদ জোহর এফডিসিতে জানাজা শেষে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। মানুষ রঙিন মানুষ রং পুরাইলে ঠুস, তবু তো ভাই কারুরই নাই একটুখানি হুশ। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মঙ্গলবার রাতেই লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া, স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ। টিউলিপের একের পর এক ফ্ল্যাট কেলেঙ্কারির খবর, পদত্যাগ দাবি করলেন টরি এমপিরা। জুলাই ঘোষণাপত্র নিয়ে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, জানালো প্রেস উইং। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।